আচ্ছা, আমি এটা কিন্তু একটু করে দিচ্ছি সার্চ টেক্সটের এই ফাংশনটা, সরি সার্চ টেক্সটের এই কাজটা কিভাবে আমি সার্চ করব। আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে ইনপুট বক্স থেকে ইউজাররা ইনপুট বক্স থেকে টেক্সট দেবে এবং সে অনুযায়ী সে অ্যারের মধ্যে থেকে খুঁজে দিয়ে বলবে যে ডাটা আছে কি নেই, ঠিক না? তো আমরা ইনপুট বক্স থেকে যেন কোথায় ডাটা নিয়ে শিখেছিলাম, আমি একটা জাস্ট ইনপুট বক্সের ইয়েটা বের করে নিই। এটাই তো নিতে পারি মিনি ক্যালকুলেটরের যে ফর্মটা আছে, আমি ফর্মটা নিব একটু, HTML এর ফর্ম। Search text, search text, এটা তো ফেলেই দেবো, একটা কলাম শুধু থাকবে, রেজাল্ট রাখার জন্য একটা জায়গা রাখবো। এটাকে আমি বলি given text, বাটনটা পোস্ট হলেই তো থাকবে, তাই না? এটা কি হবে given underscore text। আচ্ছা, নাইস। আমার সাবমিট বাটনটাও তো ফেলে দিয়েছি মনে হচ্ছে, তাই না? ইনপুট টাইপ সাবমিট, নেম বাটন, ভ্যালু সার্চ। আমরা এই স্ট্রাকচারটা বানাচ্ছি। তো সার্চ টেক্সটটাকে যদি আমরা রান করাই, PHP দিয়ে না, কই গেল? PHP কোথায়? 13 এরকম অবস্থা একটা। হ্যাঁ, মানে ফার্স্ট নেম বলা হচ্ছে, ফার্স্ট নেমটার জায়গায় কি হবে given text। given text
যখন আমি সাবমিট করব চাচ্ছি যে আমি প্রথমে বাটনটা প্রেস করেছে কিনা সেটা চেক করব, যে আমার সার্চ বাটনটা লিখলো কিনা, সাবমিট করলো কিনা। তো প্রথমে কি হবে, ইফ সেট করে নিব বাটনটার নাম, পোস্ট নেম কি রিটেন। যদি প্রেস পড়ে দেন আমি একটা ফাংশন, যে লাইক আমি এখানে ইকো করে একটা ফাংশন কল করব, সার্চ আন্ডারস্কোর টেক্সট। ফাংশনের মধ্যে প্যারামিটারটা কি যাবে, পোস্ট থেকে হ্যাঁ given underscore text, given নাম্বার না, given text, তাই না? আচ্ছা, এই ফাংশনটা কি আমাকে ডেফিনেশন দিতে হবে না? যখনই কোনো পিএসপি ফাংশনের ডেফিনেশন দেবেন, যদি HTML এন্ডে হয় তাহলে সেটা অবশ্যই কোথায় হবে, একদম সবার উপরে। ওয়ার্নিং আসবে কোনো কোনো ক্ষেত্রে, সমস্যা নাই, কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্নিং আসতে পারে, বাট ওটা গুড প্র্যাকটিস না। এখানে ফাংশনটা ডেফিনেশন কি হবে, ফাংশন সার্চ টেক্সট। এটা একটা ভেরিয়েবল আকারে পাবো না, আমি তো পাস করেছি, এটা আমি বলছি given underscore text। তো বলেছিলাম একটা অ্যারের মধ্যে থেকে সার্চ করে নিয়ে যেতে হবে, তো অ্যারেটা বানিয়ে নেই। অ্যারেটা কিভাবে হবে, আমি নিউমেরিক অ্যারেই বলছি, হ্যাঁ, PHP CSS JS HTML MySQL, ঠিক আছে, query Ajax, এগুলো লিখলাম। PHP তে একটা ফাংশন আছে যার নাম কি in underscore array। কি হয় বলেন তো, প্রথমে কি বসে, হ্যাঁ প্রথমে ভেরিয়েবল, তারপরে অ্যারে। প্রথমে বসবে given text, এটা কি ভেরিয়েবল, আর hashtag যেটাকে আমি বলছি অ্যারে ডাটা। হ্যাঁ ওটার নাম অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নেম। আমি এই গিভেন টেক্সট যেটা আমি নিয়ে আসছি ইউজারের কাছ থেকে, এটা যদি এই ডাটা অ্যারের মধ্যে, ডাটা অ্যারের কোনো ইন্ডেক্সের টেক্সট ভ্যালুর সঙ্গে মিলে যায়, এই ফাংশন রিটার্ন করবে কি ট্রু। ট্রু মানে কি, খুঁজে পেয়েছে বুলিয়ান ট্রু, ইফ ট্রু হবে। আমি এখানে ইকো করে দিচ্ছি, আমি এখানে ইকো করব না, আমি রিটার্ন করছি একটা স্ট্রিং। রিটার্ন ফাউন্ড। আমি যে ইকো এখানে নিচ থেকে করেছি হতো, হ্যাঁ সমস্যা ছিল না, যেহেতু আমি এর কাছ থেকে কিছু নিয়ে যেতে চাচ্ছি। আমি সার্চ টেক্সট ফাংশন যা দেবে আমি এটা পরবর্তীতে কোথাও থেকে ইউজ করব, ঠিক আছে। সো এই কারণে আমি এখানে ওখান থেকে রিটার্ন করাচ্ছি, তো এখানে এসে রিসিভ হবে। এখানে কনফিউশন অনেকেরই আছে, এখনো দেখতে পাচ্ছি, কিন্তু কনফিউশনের কিছু নেই। বারবার বলেছি যে যদি কোনো ফাংশনের রিটার্ন ডাটা নিয়ে কখনো কোনো ডিফারেন্ট জবে ইউজ করার মতো মনে হয় যে করতে হবে, তখন অবশ্যই এই ফাংশন কি করবে, আমি যে ডিফাইন করব যে ফাংশনের রিটার্ন করাবো। আর যদি কোনো ফাংশন অলওয়েজ তার একটা কাজে ডিফাইন, হয়তো কোথাও সেটা আর ইউজ করবে না, মানে কোনো একটা পার্ট হিসেবে সে কাজ করছে না কারো, তখন কি হবে, ওখানে এক্সিকিউট হবে। এলস রিটার্ন করব কি
কতটা সহজ বুঝতে পারছেন? 10 মিনিটের কাজ দিয়েছিলাম হোমওয়ার্কে, তাই না? হোমওয়ার্কের ছোট্ট একটা কাজ ছিল। তো দেখি এবার আমি যদি CSP লিখি, CSP তো নাই, নট ফাউন্ড, বাট যদি PHP লিখি ফাউন্ড, তাই না? না, করবে না তো, কেস সেনসিটিভ তো। হ্যাঁ, আমার অ্যাপাচি তো কেস সেনসিটিভ, উইন্ডোজ না হয় কেস ইনসেনসিটিভ, বাট আমরা যে জ্যাম্প ইউজ করছি অ্যাপাচি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP দুইটাই কি কেস সেনসিটিভ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ভুলটা তাহলে কি অ্যাপাচি করতেছে না ব্রাউজার? এটা ভুল হলো না কারেক্ট হলো? আপনার কেস সেনসিটিভ যেটা বলতেছি, নরমালি যেমন টার্বোতে কাজ করলে তখন টার্বোতে তার প্রবলেমটা থেকে কোথাও এক্সিকিউট হতে পারে। এটা তো প্রবলেম নেই, এরর আছে আমার প্রোগ্রাম। কেস সেনসিটিভ উইন্ডোজ এর ইস্যু, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কেস ইনসেনসিটিভ, আর এই ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা ইউজ করছি সবই কেস সেনসিটিভ। ইনসেনসিটিভ বলতে তার কাছে ছোট হাতের এবং বড় হাতের কথা সেম। তো উইন্ডোজ কেস সেনসিটিভ, উইন্ডোজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ এগুলো সবই কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, আর এরা সবাই কেস ইনসেনসিটিভ। মানবে না তো, তাই না? আলাদা জিনিসই তো করা যায়, আপার লোয়ার করে নিতে পারেন আপনি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বিল্ট ইন ফাংশন নিয়ে বলছিলাম, কিছুটা ইউজও করলাম। ইউজার ডিফাইন ফাংশন আমি যদি লিখতে যাই, দেখেন ছোট ছোট কিছু বিল্ট ইন ফাংশনের হেল্পও নিতে হচ্ছে আমার, তাই না? তো কিছু সিরিজ আছে যেগুলোর বিল্ট ইন ফাংশন সম্পর্কে আপনাদের কিন্তু ধারণা ভালোই রাখতে হবে। ওকে, মেইনলি ছোট দু একটা ফাংশনের ইউজ অলরেডি আমি করেছি। ইসসেট, আনসেট কি করেছি? না, করি নাই, দেখবেন করছি। প্রিন্টার, এক্সিট, ওকে, ডাই, ইম্পোল, এক্সপোল, এই যে ফাংশনগুলোর নাম বললাম অনেক বেশি ইউজ হয়। যখনই আমি প্রোগ্রাম করতে যাচ্ছি এই ফাংশনগুলো বলতে পারেন যে একটু অনেক বেশি আমরা ইউজ করছি, ছোট কাজ এক্সিকিউট করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। এছাড়াও MySQL রিলেটেড বেশ কিছু ফাংশন আমার লাগবে যখন আমি MySQL নিয়ে কাজ করতে যাব। আমি যখন অ্যারে নিয়ে কাজ করতে যাব, অ্যারে সিরিজের ফাংশনগুলো আমার জানা থাকতে হবে। আমি যখন ডেট নিয়ে কাজ করতে যাব, ডেট সিরিজের ফাংশনগুলো আমাকে জানা থাকতে হবে। ফাইল নিয়ে কাজ করতে গেলে ফাইল সিরিজের ফাংশনগুলো নিয়ে আমার জানা থাকতে হবে। আমি যদি স্ট্রিং নিয়ে কাজ করি, আমার স্ট্রিং সিরিজের ফাংশনগুলো জানা থাকতে হবে। বোঝা যাচ্ছে তো? কয়েকটি ইম্পর্টেন্ট সিরিজ আমি বলেছি। ফাংশনগুলো শুরু হয় এভাবে, লাইক অ্যারে তারপরে ফাংশন নেম, অ্যারে আন্ডারস্কোর ফাংশন নেম, এরকম প্রায় অ্যারেরই 30টার বেশি বিল্ট ইন ফাংশন আছে। ফাইল, যেটা সিরিজ বললাম, ফাইল দিয়েই প্রায় 15-20টা ফাংশন আছে। MySQL এর উপরে মোর দেন 50 ফাংশনস আছে। সো আমি সিরিজগুলোর কথা বলছি, এইগুলোর ফাংশন কিন্তু একটু দেখতে হবে। ওকে, সো শুধু শুনলেই কিন্তু হবে না, আমি কোথায় পাওয়া যায় সেটা কিন্তু বলেছি, PHP ম্যানুয়াল। অ্যাটলিস্ট এতটুকু জানার চেষ্টা করি কার কি কাজ, কোন ফাংশনের কি কাজ, এটা কি আমরা একবার দেখে নিতে পারবো না? যদি একবার, দুইবার বা 10 বার দেখে রাখি, যখন প্রয়োজন পড়বে তখন আমি অ্যাটলিস্ট যেন বুঝতে পারি এটা কোন সিরিজের। নামটা জানলেই তো হয়ে গেল, আমি তো এক্সাম্পল খুঁজে বের করতেই পারবো ইউজ করার জন্য। বোঝা যাচ্ছে যে একেবারে এক্সাম্পল এক্সপ্লেইন করে একদম এক্সিকিউট করে দেখতে হবে এরকম না, কিন্তু আমাকে শুধু জানতে হবে যে কোন ফাংশন কি ধরনের কাজ আমাকে করে দিচ্ছে। আর ছোট ফাংশনগুলোর মধ্যে যেগুলোর নাম বললাম, ইসসেট, আনসেট, এক্সিট, ডাই, তারপরে ইম্পোল, এক্সপোল, তারপরে আর কি আছে? হ্যাঁ, আনসেট আছে, হ্যাঁ ইসসেট আনসেট বলেছি। এই যে তারপরে প্রিন্টার, এগুলো কিন্তু রেগুলার ফাংশন যেগুলো আমরা অনেক বেশি ইউজ করে থাকি। ওকে, তাই না? তো যখন আমি ইউজার ডিফাইন কোনো ফাংশন লিখবো তখন আমি বিল্ট ইন ফাংশনের হেল্প নিতে পারি, যেটা আমরা লাস্ট দুইটা ফাংশন লেখার সময় কিন্তু দেখেছি।
আবার এরকম হতে পারে যে ইউজার ডিফাইন কোনো একটা ফাংশন লিখছি, ওখানে বিল্ট ইন ফাংশনের ইউজ নাও হতে পারে, নাও থাকতে পারে। ম্যান্ডেটরি না যে আমি ইউজার ডিফাইন কোনো ফাংশন লিখছি ওখানে বিল্ট ইন ফাংশনের ইউজ থাকবে। আমরা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো তো লিখেছি না? আমরা ওই যে একটা এক্সাম্পল সলিউশন দিয়েছিলাম যে ছোট থেকে বড় প্রিন্ট করা, বড় থেকে ছোট প্রিন্ট করা, অড ইভেন ধরে প্রিন্ট করা, বুঝতে পারছি? আর ওইটাকে দুইটা ফাংশনে কনভার্ট করবেন আপনারা। ছোট থেকে বড়র জন্য একটা ফাংশন আর বড় থেকে ছোটর জন্য আরেকটা ফাংশন। ফাংশনের প্যারামিটার কয়টা হবে তখন? স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার আর টাইপ কি ধরনের। তার মানে একটা ফাংশন হবে ইনক্রিমেন্টের জন্য আর একটা ফাংশন হবে ডিক্রিমেন্টের জন্য। সো ওই যে কাজটা ওটাকে ফাংশনে আমাকে ট্রান্সফার করতে হবে। সো এটা করার পর আমি হয়তো ফাইল কনসেপ্টে যাব, তারপর ক্লাসের কনসেপ্ট শুরু করব। এটা করতে 10 মিনিটের বেশি লাগার কথা না, কারণ ওইটা এক্সাম্পলটা করে দেওয়া আছে, আমি করে দিয়েছি না? ছোট থেকে বড় প্রিন্ট করা আর বড় থেকে ছোট প্রিন্ট করার কাজটা। তো এটাকে একটু ফাংশন বেস করতে হবে যে আমরা কতটুকু ফাংশন বুঝলাম। ওখানে কিন্তু কোনো ইউজার ডিফাইন কিছু নেই, আছে? আমরা নিজেরাই তো সলিউশন দিয়েছিলাম। এখন ওই সলিউশনটা একটা নির্দিষ্ট ফাইলে আছে, আমি অন্য কোথাও ইউজ করতে যাচ্ছি, পারবো না তো। বাট যদি আমি ফাংশন আকারে করে রাখি, অন্য কেউ যদি ইউজ করতে চায় তাহলে সেও পারবে, সেটা বোঝা যাচ্ছে? তাহলে আমি ডে 11-এ প্রবাবলি লুপের এক্সাম্পলটা দেখানোর জন্য ছোট থেকে বড়, অড আর ইভেন, বড় থেকে ছোট, অড ইভেন করে দিয়েছিলাম। আপনারাও কিছু করেছিলেন, আমিও লাস্টে হয়তো করে দিয়েছিলাম। ওটাকে ফাংশনে যাচ্ছে, দুইটা আলাদা আলাদা ফাংশন, একটা ইনক্রিমেন্টের জন্য করবে আর একটা ডিক্রিমেন্টের জন্য করবে। ঠিক আছে, স্টার্ট করেন। আচ্ছা, আমি একটু ওই কাজটা যেটা একটা পেজের মধ্যে আছে, এই যে লুপ প্র্যাকটিস নামে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, টাইপ সব বলে দিয়েছিলাম, এবং ই সেট করার পর আমি স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার এবং পোস্টের টাইপ সব নিয়ে কিন্তু একটা কাজ করেছিলাম, তাই না? এটাকে আমি ফাংশন বেসড করতে বলেছি। এটাকে যদি আমি ফাংশন বেসড করতে চাই, ওই ডে 10-এ করেছিলাম। দেখেন আমার সবকিছু করাই আছে। অ্যাডিশনাল যে কাজটা আমি করব, আমার বাটনটা যদি প্রেস হয় তাহলে আমি পোস্টের 3টা ভ্যালু, পোস্ট থেকে কি আসছে? স্টার্টিং নাম্বার আসছে, এন্ডিং নাম্বার আসছে আর টাইপ আসছে, তাই না? টাইপ আসছে। আমি এটা একটু করে দেখাই এবং পরে ফাংশন বেসড করে দেখাই। আগে কি ছিল, মানে আমি কি করতে বলেছিলাম আপনাদের? এরকম একটা ছিল যে আমি যদি যে ভ্যালুই দেই না কেন, আমি বড় ছোট, ছোট বড়, যাই হোক, বড় থেকে ছোট, আমি অড জানতে চাচ্ছি। ও প্র্যাকটিস ফাংশনটা কি হবে? অ্যানাদার ফাংশন। করে না কি হলো? অ্যানাদার ফাংশন পাচ্ছে না কেন? ফাইলের নাম কি? ঠিক আছে না? ঠিক আছে।
পোস্ট দিলেই তো অ্যানাদার আন্ডারস্কোর ফাংশন, একটু কেমন যেন ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওই এটাই ভুল ছিল। হ্যাঁ, ফাইলের নামটাই ভুল ছিল। হ্যাঁ, ফাইলের নামটাই ভুল, আমাদের ফাইলের নামটাও ঠিক করে দিতে। ওখানে আমরা ঠিকই লিখেছিলাম। অ্যানাদার এবার ঠিক আছে। ঠিক আছে, কি দেখতে চাচ্ছি? অড দেখাচ্ছে, তাই না? ইভেন দেখতে চেয়েছিলাম, সরি আমি ইভেন দিয়েছিলাম। আমি এ ধরনের অ্যাকশনই করব, এ ধরনের কাজই করব। অড দেখতে চাচ্ছি, অড আসে। আচ্ছা, এটাকে আমি ফাংশন বেসড করতে চাচ্ছিলাম। ফাংশন বেসড করার জন্য এই অংশের কাজগুলো, যে যখনই স্টার্টিং নাম্বারটা এন্ডিং নাম্বারের চেয়ে ছোট হচ্ছে তখনই কি হবে? ছোট থেকে বড়, ইনক্রিমেন্টের কাজটা, তাই না? ইনক্রিমেন্টের কাজটা, এই অংশটাকে আমি একটা ফাংশনের মধ্যে নিয়ে নিব। লাইক আমি এখানে লিখছি ইনক্রিমেন্ট ফাংশন, এবং এর ডেফিনেশন আমি দিচ্ছি ফাইলের ওপরে। ডেফিনেশনে ইনক্রিমেন্ট ফাংশন গেছে, বাট এই স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, টাইপ আমাকে তো নিয়ে আসতে হবে, তাই না? এই যে প্যারামিটার আমাকে পাস করতে হবে না এখান থেকে। আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে করাচ্ছি, আমি স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার দিয়ে দিব, সাথে এই যে এখানে ইউজ হয়েছে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার ইউজ হয়েছে, টাইপ ইউজ হয়েছে, তো সেগুলো তো আমাকে দিয়ে দিতে হবে প্যারামিটার আকারে। তো ফার্স্ট প্যারামিটারটা কি? স্টার্টিং নাম্বার, সেকেন্ড প্যারামিটার হচ্ছে এন্ডিং নাম্বার, তারপরেরটা হচ্ছে টাইপ। আচ্ছা, টাইপ দিলাম। আর এলস এর মধ্যে কি হবে? এই ফরটা কার? ডিক্রিমেন্ট। আমি একটু দেখি এই এলসটা কোথায় শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এই ফরটা, সেকেন্ডটা, থার্ডটা, ইট মিনস দিস। ডিক্রিমেন্ট ফাংশন। সো ডিক্রিমেন্ট ফাংশনটার ডেফিনেশন আসবে ঠিক হবে। ঠিক আছে, একইভাবে এখানে যে প্যারামিটারগুলো পাস করা হলো,
স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, টাইপ, সেটা এখানেও ডিক্রিমেন্টের মধ্যেও পাস করতে হবে। আমি সেম ফাইলে করছি, পরবর্তীতে আরেকটু আপডেট করব। প্যারামিটারগুলো রিসিভ করলাম, তাই না? স্টার্টিং, এন্ড, প্যারামিটারগুলো রিসিভ করালে এই টাইপটা কি হবে? এই টাইপটা কিন্তু এই যে যেখানে আমরা পোস্ট ইউজ করেছি, এটাই তো নিয়েছিলাম পোস্টের নাম। একইভাবে ডিক্রিমেন্টের বেলাতেও কাজ করে কিনা দেখি। ডিক্রিমেন্ট তো না, ডিক্রিমেন্ট হয়েছে। ইনক্রিমেন্ট হয়েছে, বুঝা যাচ্ছে তো? মানে ওইটা আমার ফাংশন আকারে হয়ে গেল। এখন আমি এখানে না, যে কোনো জায়গা থেকে ওটা আবার ইউজ করার মতো অবস্থায় নিয়ে যেতে পারি। আর আমরা এটা দেখছি যে সব কিছুই কিন্তু আমি এটা করানোর পেছনে কারণ হচ্ছে অনেকে কনফিউজ যে ফাংশনের মধ্যে লুপ ইউজ হয় নাকি, স্টেটমেন্ট ইউজ হয় নাকি। হ্যাঁ, আপনি যে কোনো ধরনের সলিউশন একটা ফাংশনের মধ্যে তৈরি করে রাখবেন, বোঝা যাচ্ছে? সব কিছুই ইউজ হতে পারে। এখন আরেকটা কাজ করছি যে এই যে ফাংশনগুলো আমি এখন আর এই পেজে রাখবো না। ওকে, এই ফাংশনগুলোকে আমি নতুন একটা পিএসপি ফাইল তৈরি করছি, ইউটিলিটি, যার ভেতরে ডেফিনেশন গুলো দিয়ে রাখলাম আপাতত। হ্যাঁ, এই যে ইনক্রিমেন্ট ফাংশন, তারপরে যে সার্চ টেক্সট, এই ফাংশনটা আমি কোথায় দিয়ে রাখছি? ইউটিলিটি ফাংশন আকারে দিয়ে রাখছি। তাহলে আমরা এখন ফাইল তিনটা, একটা হচ্ছে সার্চ টেক্সট, একটা হচ্ছে অ্যানাদার ফাংশন, এটা দুটো হচ্ছে কি ভিউ, আর ফাংশনের ডেফিনেশন আছে কার মধ্যে? ইউটিলিটির মধ্যে, রাইট? বুঝা যাচ্ছে? আমি লাইক সিএসএস যখন করেছিলাম একটা এচটিএমএল পেজের মধ্যে, ওটা ওই পেজে ইউজ করা যেত। সিএসএস যখন আমরা কোনো সিএসএস ফাইলে লিখি আর সিএসএসটা যখন লিংক করে দেই অন্যদের সাথে, তখন কি হয়? সবাই একই ফাইলটা ইউজ করতে পারে না, একই ফাইলের ক্লাসগুলো সবগুলো পেজে ইউজ করা যায়, সিমিলার জিনিস। ওকে, সো আমি এখন যেটা করতে পারবো যে আমি এই ইউটিলিটি ফাইলটা যদি এর সঙ্গে রিলেশন করে দেই, রিলেশনটা এভাবে করতে হয়, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স। রিকোয়ার কানেকশন ধরে রাখবে, আর রিকোয়ার ওয়ান্স জাস্ট ফার্স্ট টাইমের জন্য কানেকশন এস্টাবলিশ করবে, প্রয়োজন হলে আবার কানেকশন ছেড়ে দেবে। তো রিকোয়ার ওয়ান্সটাই মূলত ইউজ করা হয়ে থাকে বেশি। রিকোয়ার কি লিঙ্কটা এস্টাবলিশ থাকে বলে যদি অনেক ফাইল রিকোয়ার করা হয় তাহলে সাইটটা স্লো হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ যখনই রিকোয়ার হবে সেই ফাইলটাও কি কম্পাইলিং এ চলে আসবে, এক্সিকিউট করার মানে পার্সিং তো হবেই, সাথে কি হবে? পার্সিং করতে গেলে ওখানে কি একবার যাবে, ফাইলগুলো কি বারবার সে চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। আমি এক ফাইল থেকে আরেক ফাইলে যাচ্ছি, অলওয়েজ এই কাজগুলো করছে, কারণ কি তার ওভারহেড বেড়ে যাচ্ছে না, সো রেসপন্স স্লো হয়ে যাবে। আর রিকোয়ার ওয়ান্স জাস্ট ওয়ান টাইমের জন্য কানেকশন, কানেক্টেড হওয়ার পরে দেন পরে এক্সিকিউশন। হ্যাঁ, তো আমি কার সঙ্গে কানেক্টেড হব? ইউটিলিটি। যেহেতু ফাইলগুলো একই শেপে আছে, এই ফরম্যাটটা হচ্ছে লাইভের জন্য আর এটা হচ্ছে লোকালের জন্য। আমি যদি ডট স্ল্যাশ দেই একটু খেয়াল করবেন, কাজ করছে। হ্যাঁ, কারণ আমার জ্যাম ভার্সনটা 7.3, সো এই ভার্সনটা লাইভে থাকে, লাইভে আছে।
সো লাইভের ফরম্যাটটা কাজ করবে, এটাও কাজ করবে। আমরা যেহেতু দুইটা ফাইল সেম জায়গাতে আছে, একটু খেয়াল করেন, এটাও কাজ করবে। সো দুইটা পার্টি পসিবল, ডট স্ল্যাশ দিয়েও কাজ করবে, আবার শুধু স্ল্যাশ দিয়েও কাজ করবে। রুটে চলে যাওয়া, হ্যাঁ রুট, আমি রুটেই আছি, আমি কিন্তু ডট একটা দিয়েছি, ডট দুইটা হলে ফোল্ডার থেকে বের হয়ে যাবে। একটা ডট মানে ইন ফোল্ডার, ঠিক আছে, ওই ফোল্ডারের মধ্যেই। আমি যদি নাও দেই তাহলেও কোনো কিছু হবে না, লাইভে গেলে ডট স্ল্যাশটা দিয়ে দেওয়া বেটার প্র্যাকটিস, রাইট? আচ্ছা, এখানে কাজ করছে, তার মানে আমি কিন্তু কোনো একটা কি ডেফিনেশন ফাইলের সঙ্গে কোনো একটা ভিউ ফাইলের রিলেশন দিচ্ছি। এখানে ভিউগুলো থাকবে আর ফাংশনের ডেফিনেশন থাকবে কোথায়? ডিফারেন্ট ফাইল। এবং ডিফারেন্ট ফাইল হওয়াতে আমি ওই ডেফিনেশন ফাইলটা যে কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক করে ফাংশনগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেখি তো এখন আপনারা ওই ক্যালকুলেটরের যে ফাংশনগুলো লিখে দিয়েছিলাম ওটা একটা ডিফারেন্ট ফাইলে রাখেন, মানে সব যাবতীয় ফাংশন যেগুলো লেখা হয়েছে সব একটা ফাইলে রাখেন এবং সবার সঙ্গে লিংক করে দেখেন তো কাজ করে কিনা। যত ফাংশন করেছি সব ইউটিলিটি নামে একটা ফাইল করে সব ডেফিনেশন ওখানে রাখেন। আমরা ফাংশন গতদিন জেনারেট পাসওয়ার্ড করেছিলাম, আজকে কি করলাম? সার্চ করলাম, তারপরে আমি ফাংশন লিখেছিলাম ক্যালকুলেটরে, ফাংশন লিখলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো সব একটা ফাইলে রেখে দেন। দেন ভিন্ন ভিন্ন ভিউ থেকে লিংক ক্লিক করেন, কল করেন, হ্যাঁ ফাংশন নামে একটা ফোল্ডার করেন, ফাংশন নামে একটা ফোল্ডার তৈরি করেন, একটা ফোল্ডারে একটা ফোল্ডার, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। মানে সবগুলো ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, যতগুলো ফাংশন লিখলো, ঠিক আছে? পেন ড্রাইভ দেন, আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি যারা পারেন না। কিছুক্ষণের মধ্যেই আমি ক্লাস নিয়ে আলোচনা শুরু করব, প্রোগ্রামিং ক্লাস। বাট ইনক্লুডটা ইউজ করা হয় ভিউ অ্যাড করার জন্য, ভিউ এক্সিকিউট করার জন্য, আর রিকোয়ার ওয়ান্স ইউজ করা হয় জাস্ট লিংক করে দেয়। আমার উপরে মনে করেন ওকে এনে বসিয়ে দেয়, আমার ইউটিলিটি ফাইলটা যত কোড আছে এখন আমার ওই ফাইলটার মধ্যেও চলে আসে, যেখান থেকে আমি কল করলাম, যেখানে রিকোয়ার ওয়ান্স দিয়ে রাখলাম না, ওর উপরে এসে বসে গেল। কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সহজেই প্রথমেই আমরা বলবো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা প্রোগ্রামিং মডেলের নাম, যেখানে হায়ারার্কি মেইনটেইন করা হয় ডাটা এবং লজিকের মধ্যে। ভিউ এন্ড থেকে ইনস্ট্রাকশন আসে, লজিক ইমপ্লিমেন্ট করার পর আউটপুট আকারে ক্লাস আমার কাছে ভ্যালু রিটার্ন করে। তার মানে কি, ক্লাস কোনো কিছু এক্সিকিউট করবে না, লজিক্যাল ভিউগুলো ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। তো ওপি প্রোগ্রামিং কে আরেকটা মানে সহজ ভাষায় যদি আমি বলতে চাই, মানে একদম ইনিশিয়াল স্টেজ থেকে
যে ক্লাস বেস প্রোগ্রামিং অথবা অবজেক্ট বেস প্রোগ্রামিং মডেলকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল বলা হয়ে থাকে। ক্লাস বেস বা অবজেক্ট বেস, ক্লাসের ইনস্ট্যান্সকে অবজেক্ট বলা হয়। অ্যাকচুয়ালি ক্লাস আর অবজেক্ট একটা হচ্ছে ভিজিবল আর একটা ইনভিজিবল, রাইট? ক্লাসটা হচ্ছে ভিজিবল কোনো একটা কিছু, অবজেক্ট হচ্ছে ইনভিজিবল কোনো একটা কিছু। অবজেক্ট হচ্ছে লাইক পারমিশন, আমি যখন ক্লাসকে অন করব বা ইউজ করতে যাব। সো এলোমেলো কিছু কথাবার্তা বলছি, জাস্ট কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে পরিচিত করানোর জন্য। তো ক্লাস বা অবজেক্ট বেসড প্রোগ্রামিংকে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলবেন, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা অ্যাকচুয়ালি একটা মডেল প্রোগ্রামিং করার একটা ডিফাইন্ড টেকনিক্স, যেখানে ইউজ করা হয় হায়ারার্কিক্যাল প্রোগ্রামিং মেথড। ভিউ এন্ড থেকে ইনস্ট্রাকশন আসে, লজিক গুলো ডিফাইন করা থাকে ক্লাসের মধ্যে। ঠিক আছে? তো অনেক ডেফিনেশন পাবেন। এই ডেফিনেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো সুন্দর করে কোড করে করে কয়েকটা ডেফিনেশন মুখস্থ রেখে দেবেন, কারণ এই কোশ্চেন আপনাকে করবে। যখন আপনি ওপি প্রোগ্রামিং জানবেন এবং বলতে যাবেন, তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবে। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন সেটা একটু বলার চেষ্টা করছি। যেখানে রুলস এবং রেগুলেশন আছে, রুলস রেগুলেশনের মধ্যে থাকলে, সাজানো গোছানো থাকলে সবকিছু দ্রুত পাওয়া যায়, তাই না? খোঁজার কাজটাকে অনেক সহজ হয়ে যায় না? যে লাইক এরকম যে আপনি যখন আপনার রুমটা গোছাচ্ছেন, আপনি জানেন যে কোথায় কি রাখলে আমি এটা খুব সহজে পাবো, যদি কখনো গোছান, তাই না? যদি কখনো আমি আমার রুমটা গোছাই, আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক সেভাবেই রাখবো যেভাবে আমি খুঁজে পাবো, রাইট? নাকি এমন ভাবে রাখতে হবে যা অন্যরাও খুঁজে পাবে? কোন স্টাইলটা ভালো? আমি আমার জিনিসগুলো লুকিয়ে থাকিয়ে রাখছি, এগুলো তো আর হলো না, তাই না? অর্গানাইজ ভাবে রাখতে হবে যাতে আমিও পেতে পারি, অন্যরাও পেতে পারে। নর্মাল একটা প্যাটার্ন আছে না? আপনি ড্রেস পরছেন, ড্রেস পরারও তো কিছু কোড আছে, আপনারা মেনে চলছেন, তাই না? কারণ আপনি আপনার কোড ইউজ করতে পারেন, তখন আপনাকে আলট্রা বলা হবে। বোঝা যাচ্ছে? আপনি আপনার কোড ইউজ করতেই পারেন, বাট আলট্রা বলা হবে। তো আমি যখন কোনো কিছু গুছিয়ে রাখার চেষ্টা করব, যদি গুছিয়ে রাখিও, আমি ইউজ করব, লাইক আমার ফ্যামিলি মেম্বাররা যদি মনে করে যে আমার রুমে ঢুকবে এবং কিছু খুঁজে পাবে, তাহলে সেটাও সে পেতে পারে যদি আমি গুছিয়ে রাখি, তাই না? আর অগোছালো থাকলে না পাওয়ার চান্স কি 100%, তাই না? এসে নিয়ে যা, এরকম কথা হবে। আমি যদি ফোন দিয়ে বলি যে ওই জিনিসটা আমার দরকার, কোনোভাবে কথা স্ট্রেট বলবে যে এসে তুই নিয়ে যা, আমি পারবো না খুঁজে দিতে, কারণ সে জানে যে খুঁজে পাওয়া যাবে না। বোঝা যাচ্ছে? তো গোছানো কোনো কিছু যখন আমি অর্গানাইজ ভাবে কোনো কিছু রাখছি, শুধু আমার জন্য না, সবার জন্য, শুধু ফ্যামিলি না, পুরো সোসাইটির জন্য এটা কি ইউজেবল হতে পারে। যে লাইক আমি যদি কোনো একটা ডিফাইন রুলস দাঁড় করাই এবং এই রুলসটা যদি আমরা মানি এবং সেটা যদি সবাই মানি, তাই না? কেউ যদি না মানে তাকে কি বলা হয়? অপরাধী, পুলিশ ধরে নিয়ে যায়, তাই না? এখানেও সে ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে, যে প্রোগ্রামিং করার জন্য সিস্টেমেটিক কিছু রুলস সে দাঁড় করিয়েছে। যেরকম আমরা আমাদের সোসাইটি থাকার জন্য সোসাইটির কিছু রুলস আছে, এটা আমরা মানি। আমরা জোর করে কারো টাকা পয়সা কেড়ে নিলে কি বলে? ছিনতাইকারী, চোর, ছিনতাইকারী, আমাকে পুলিশ নিয়ে যায়। ঠিক তেমন যে আমি যখন কোনো প্রোগ্রামিং কোড লিখবো, আমি ওর উপরে ওনারশিপ দিতে পারবো, কেউ যদি ওটা নিতে চায় আমাকে সে নিতে দেবে না। বুঝা যাচ্ছে? প্রোগ্রামিং কোডের অর্গানাইজেশনটাই আমাকে বাধা দেবে। তো মডেলটা, অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা খুব সুন্দর করে রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন অবস্থায় আমাদের সামনে প্রেজেন্ট করেছে কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
স্ট্রাকচারের মধ্যেই বসিয়ে দিয়েছে যে সে যদি হ্যালো ওয়ার্ল্ড বলতে হয় আপনাকে ওই মডেল অনুযায়ী যেতে হবে, লাইক জাভা, লাইক সি শার্প, সি প্লাস প্লাস, টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। বাট আমি যদি পিএসপির কথা বলি তাহলে কি হ্যালো ওয়ার্ল্ড আমি কি জাস্ট ইকো মেরে দিলেই তো হয়ে যায়, তাই না? এখানে কোনো স্ট্রাকচারের কিন্তু প্রয়োজন নেই। তো অবজেক্ট ওরিয়েন্টেড মডেল সহজ কথায় হচ্ছে আমাদের যে রিয়েল লাইফ মডেলটা সেটাই প্রোগ্রামেটিক্যালি একটা ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামিং কোড লেখার জন্য। ওকে, ওখানে ক্লাস আছে, দ্যাট মিন্স ফ্যামিলি আছে, প্রজেক্ট আছে, দ্যাট মিন্স সোসাইটি আছে, রাইট? মেম্বার আছে, দ্যাট মিন্স ক্লাসের মেম্বার, ক্লাস ফ্যামিলির মেম্বার আমরা, রাইট? তো সবকিছুই এখানে ইমপ্লিমেন্টেড যদি আমরা আমাদের রিয়েল লাইফটা ভালো বুঝি, অবজেক্ট ওরিয়েন্টেড ভালো বুঝতে পারবো। আর রিয়েল লাইফ যদি ভালো না বুঝি, বাওরা টাইপের হয়, অবজেক্ট ওরিয়েন্টেড বোঝা যাবে না। বোঝা যাচ্ছে? তো একেবারে সবসময় মেলাতে আমি বলবো যে কোনটা কার সঙ্গে ম্যাচ করছে। মনে করেন যে আমি একটা প্রজেক্ট তৈরি করব, রাইট? প্রজেক্ট তৈরি করার আগে অনেক কিছু হয়, বলেছি আপনাদের এইচডিএলসি লাইফ সাইকেল, তো আমি বলেছিলাম না সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল এর একটা পার্টে আমরা যদি ফ্লো চার্টের দিকে যাই, ফিচার গুলোকে যখন ফ্লো চার্টে নেয়, এরকম যদি একটা ছোট প্রজেক্টের ফ্লো মডেল তৈরি করি, কন্টেন্ট, অ্যাডমিন, ঠিক আছে? তো আমি বলছি যে সিম্পল ব্লক প্রজেক্ট, মডিউলার কনসেপ্টে যাচ্ছি যে একটা প্রজেক্ট আমি বানাবো ব্লক প্রজেক্ট। ব্লক প্রজেক্টের জন্য কি থাকবে তার একটা হায়ারার্কিক্যাল মডেল আমি ডেভেলপ করছি। আমি ফ্রন্ট এন্ডে বলে দিচ্ছি যে আমার কি কি টাস্ক থাকবে। আমরা কি একটা সাইটের ফ্রন্ট এন্ড দেখে বলতে পারি না ওখানে কি কি থাকবে? হোম পেজে 10টা নিউজ ব্লক থাকবে, রিড মোডে ক্লিক করলে ডিটেইলে আসবে, টাইটেলে ক্লিক করলে ডিটেইলে আসবে, ডিটেইলে যাওয়ার পর কি কমেন্টস করতে পারবো, কমেন্টস গুলো দেখাও যাবে, রিকমেন্টস করা যাবে, মানে কমেন্টস করা যাবে। আবার যদি হোম পেজে ফেরত আসি, ক্যাটাগরি দেখা যাবে, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ দেখা যাবে, রিসেন্ট ব্লগ দেখা যাবে, পপুলার ব্লগ দেখা যাবে, তাই না? কমেন্টস করতে গেলে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, লগইন করতে হবে, বোঝা যাচ্ছে? এই যে পার্টটা ফ্রন্ট এন্ডে প্রত্যেককে বলছে এক একটা করে টাস্ক, এটা আমাকে ডিফাইন করে বললো ফ্রন্ট এন্ডের জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে। এখন আমি যে ফ্রন্ট এন্ডে কাজগুলো করব, ব্লগ তুলে নিয়ে আসবো, প্রথম পেজে 10টা দেখাবো, পেজিনেশন থাকবে, পরের পেজে গেলে আরো 10টা দেখাবে। এই যে টাস্কগুলো আমাকে ডিফাইন করে দিল, ডাটাগুলো কোথা থেকে আসবে, কে দেবে, তার জন্য কি আরেকটা এরিয়া তৈরি করতে হবে আমাকে, সেটাও কিন্তু ইন্টারফেস, রাইট? এটা ইউজ করবে কোনো ডেভেলপার না, ইউজ করবে কোনো একজন ইউজার যিনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝেন না, জানেন না, বোঝা যাচ্ছে? তো তার জন্য যে প্যানেলটা থাকবে সেটা কি অ্যাডমিন প্যানেল। এন্ড অ্যাডমিনের অ্যাক্সেস লেভেল কয়েক রকম হতে পারে। অ্যাডমিন সে সুপার অ্যাডমিন, দ্যাট মিন্স সাইট ওনার হতে পারে। অ্যাডমিন যারা ব্লগার, রেজিস্টার্ড ব্লগার, যে লাইক আমি এই সাইটে ব্লগার হতে চাচ্ছি, আমি রেজিস্ট্রেশন করলে আমাকে যদি অ্যাপ্রুভ করে, আমি লগইন করে ঢোকার পর আমি ব্লগ লিখতে পারি, ওই ব্লগ যদি সুপার অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেন ফ্রন্ট এন্ডে আসবে। তো লগইন প্রসেস চালানোর জন্য বেশ কিছু টাস্ক থাকবে, রাইট? অ্যাডমিন প্যানেলেও বেশ কিছু টাস্ক ডিফাইন করা থাকবে, লাইক সে ক্যাটাগরি দিতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, আনপাবলিশ করতে পারবে, ব্লগ লিখতে পারবে, সিমিলার ভাবে এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ করতে পারবে। যে কমেন্টস গুলো আসে সেটা তো সরাসরি আসে না, অ্যাপ্রুভাল দিতে হয় না, সে এডিট, ডিলিট বা আবার অ্যাপ্রুভ করার সিস্টেম থাকবে। তো অনেকগুলো টাস্ক বোঝা যাচ্ছে, তাই না? আর এগুলো আমি যখন আমাকে এভাবে বলা হলো, আমি কি ইচ্ছে মতো আমার কাজ শুরু করে দিব? একে বলা হচ্ছে একটা করে মডেল, মডেল বলবো না, মডিউল। যখন কোন মডিউলে একটা প্রজেক্ট
কোনো একজন ডেভেলপারকে দেয়া হবে অথবা দুইজন ডেভেলপারকে দেয়া হবে, আমি ধরে নিচ্ছি একজনকে দেয়া হলো, সে কিভাবে এটা ডেভেলপ করবে। প্রথমে এক্সেস লেয়ার নিয়ে কাজ শুরু করবে, ওকে, এক্সেস লেয়ার নিয়ে কাজ শুরু করবে, দেন অ্যাডমিন প্যানেলটা কিছু পোরশন ডেভেলপ করবে এবং লাইক ক্যাটাগরি অ্যাড হলে সে শুরু করবে কি ক্লায়েন্ট এন্ডে সে ডিসপ্লের কাজ, এক একটা করে পার্ট শেষ হবে, এক একটা করে ডিসপ্লে হতে থাকবে। যদি দুজন ডেভেলপার কাজ করে, প্রথমে একজনকে লাগিয়ে দেওয়া হবে এটা ডেভেলপ করতে, এটা ডেভেলপমেন্টের একটা স্টেজ যাওয়ার পর আরেকজনকে অন্য প্রজেক্ট থেকে তুলে এনে ফ্রন্ট এন্ডের কাজে লাগিয়ে দেওয়া হবে। তো তার কোডের উপর বেস করে সে যেভাবে আগাবে তার পিছে পিছে আগাবে কে ক্লায়েন্ট। বোঝা যাচ্ছে? তো আমি একই প্রজেক্টে দুজন ডেভেলপার নিচ্ছি অথবা তিনজন ডেভেলপার নিচ্ছি, তারা তাদের ইউনিক এরিয়াগুলোতে কাজ করছে। লাইক একজন ডেভেলপার দিস মডিউল এন্ড দিস মডিউল, এই দুটো মডিউল নিয়ে কাজ করছে, আরেকজন এই মডিউলটা নিয়ে কাজ করছে। একটা প্রজেক্টে 10 জন 20 জন 100 জনও ডেভেলপার থাকতে পারে, তাদের জন্য জব ডিফাইন করা থাকে, কেউ কারোর মধ্যে গিয়ে কিন্তু কোড লিখে না, ঠিক আছে? তো এখন এই যে মডিউলার প্রোগ্রামিং এর যে কনসেপ্ট, আলাদা আলাদা করে জব ডিফাইন করা হলো, কার মধ্যে কি কাজগুলো থাকবে। তো এখানেই অ্যাকচুয়ালি আসে যে আমি যদি এখানে একটা প্রোগ্রামিং মডেল ইমপ্লিমেন্ট করি যে এই পার্টের কাজগুলো একটা নির্দিষ্ট ফ্যামিলি করবে, এটা একটা ফ্যামিলি করবে, এটা একটা ফ্যামিলি করবে, সব পুরোটাকে মিলিয়ে আমি একটা সোসাইটি বলছি, ওকে? তো সফটওয়্যার যদি হয়, সফটওয়্যারের 3টা পার্ট কমপ্লিট হলেই না আমি এটাকে একটা কমপ্লিট প্রজেক্ট বা সফটওয়্যার বলতে পারবো, তাই না? একদিকে যদি কোনো ল্যাকিংস থেকে যায় সেটাকে কি বলা হয়? বাগ বলা হয়, যেটা সলভ করতে বলা হয়। বুঝা যাচ্ছে? তো এই যে মডিউলগুলো তৈরি হচ্ছে প্রোগ্রামেটিক্যালি, এই প্রত্যেকটা মডিউলকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ম্যাপ করা হয় এক একটা ক্লাস দিয়ে। ধর এখানে একটা ক্লাস হবে, এখানে একটা ক্লাস হবে, এখানে একটা ক্লাস হবে। শুধু ক্লাস দিয়ে কি ক্ষান্ত থাকবে? লজিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো এখান থেকে আসবে। ইন্টারফেস লজিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো আসবে কোথা থেকে? এখান থেকে। আমি বলা হচ্ছে না হায়ারার্কিক্যাল, আমার উপরে কেউ থাকবে, আমি যখন নিচ থেকে ইন্টারফেস তৈরি করছি, ইন্টারফেসের স্ট্রাকচার তৈরি করছে কি HTML CSS, বাট আমার ওই ইন্টারফেসের মধ্যে কি লাগবে, কখন লাগবে, কিভাবে লাগবে, এটা ডিসিশন কে নিচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? আমি দুইটা ইনপুট বক্স, আমি 5টা বাটন তৈরি করলাম, বাট আমি প্লাস বাটনে প্রেস করলে কোথায় আমাকে যেতে হবে সেটা তো আমার ডিসিশন নিতে হলো ভিউ এর মধ্যে থেকে, বাট ডেফিনেশন কে দিয়ে দিল? ফাংশন, তাই না? ফাংশন দিল না? ওই ফাংশন গুলোই থাকবে এক একটা করে না, সবগুলো ফাংশন থাকবে একটা পার্টিকুলার ক্লাসে। লাইক আমি ক্যালকুলেটরের ওই 5টা ফাংশন একটা ক্যালকুলেটর নামে ক্লাসের মধ্যে রেখে দিলাম, ক্লাসে রাখলে সুবিধা আছে। লাইক আমি যদি কোনো কিছু বাজার থেকে কিনি এবং কিনে আমি আমার বাসার মধ্যে না নিয়ে আমি বাসার সামনে যদি রেখে দেই, ওই জিনিসটা কতদিন ঠিক থাকবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, তাই না? যে কেউ ইউজ করবে, পানি পড়বে, বৃষ্টি পড়বে, তারপরে যে কেউ যে কোনো মতে ইউজ করবে, অনেকে চাইলে নিয়েও যাবে, তাই না? মাগনা হিসেবে নিয়েও যাবে। তার মানে আমি যখন কোনো একটা কাজ করব সেটা যদি এমন ভাবে রাখা যায়, যদি এটা নেয়ার জন্য পারমিশন লাগবে, যে করেছে তার পারমিশন লাগবে, তাহলে ওটা মোর অর্গানাইজড হয়, তাই না? তো আমার ফ্যামিলির মধ্যে আমি কিছু কিনে এনে যদি বাড়িতে রাখি, ওটা নেয়ার জন্য আমার পারমিশন ছাড়া যদি কেউ নেয়, অন্যায় করবে না? কি বলবো? চোর, রাইট? ভুল করছে সে, রাইট? প্রোগ্রামেটিক্যালি যখন আমি কোনো একটা মেথড, কোনো একটা টাস্ক এক্সিকিউট করব মেথডের মাধ্যমে, দ্যাট ইজ ফাংশনের মাধ্যমে, এবং সেটা রাখবো কোথায়? ক্লাসের মধ্যে। ওই মেথডটা বা ফাংশনটা কেউ যদি অ্যাক্সেস করতে চায় আমার কাছ থেকে, তার পারমিশন নিতে হবে, রাইট? কে এই ক্লাসে কাজ করছে, মানে আলাদা আলাদা করে ক্লাস করা থাকাতে যেটা হবে যে যদি থার্ড কোনো ডেভেলপার আসে, ইনি অসুস্থ, তাকে বলা হলো সে অ্যাডমিন প্যানেলে কাজ করছে, এতটুকু বললেই কিন্তু যথেষ্ট হবে তার জন্য। অ্যাডমিনের জন্য কোন ক্লাসটা সে কিন্তু প্রোগ্রামে ঢুকলেই বুঝতে পারবে ডকুমেন্টেশন দেখে, এবং স্ট্রেট সে কাজ শুরু করে দেবে। বা
এই প্রোগ্রামটা যদি এরকম হতো, আমরা যা করছিলাম ফাইল বেস, তাই না? নতুন একজনকে বলা হলো যে এই কাজটুকু করে দিতে হবে, ছোট্ট একটা কাজ, রানিং প্রজেক্ট, একটা জায়গাতে ছোট বাগ দেখা দিয়েছে, আপনাকে সলভ করতে হবে কারণ ওর ছুটিতে আছে, কোনোভাবেই কোথাও থেকে অ্যাক্সেস করতে পারছে না, তো তার জায়গাতে আমাকে প্রক্সি দিতে হবে। বাট প্রক্সি দিতে গিয়ে সে মহা বিপদে পড়বে, কারণ সে সার্চ করে খুঁজে পাবে না যে কোথায় আমার প্রবলেমটা, কারণ কাজটা কি অর্গানাইজ না। গুগলকে দিলেও পাবেন না সার্চ করে বের করতে যে প্রবলেম কোথায়, রাইট? যিনি কাজ করেছেন তিনি হয়তো জানেন যে ওই প্রবলেমটা কোথায় সে সলিউশন দিয়ে রেখেছেন, যখন সে নিজের মতো স্ট্রাকচার ডিফাইন করছে, নিজের মতো রুলস তৈরি করছে। আমাকে যদি রুলস তৈরি করতে বলা হয়, আমাকে বলা হলো যে আপনি রুলস তৈরি করেন, তো আমার মন গড়া রুলসই তো তৈরি করব, তাই না? এবং যে রুলস কেউই জানে না, অন্য আরেকজনকে যদি বলা হয় যে আমার রুলসের মধ্যে থেকে কোনো কিছু খুঁজে নেন, সে জানে না, তাহলে তার কতটুকু পাওয়া সম্ভব হবে যখন আস্তে আস্তে ভলিউমটা বাড়তে থাকবে? একটু চিন্তা করেন যে আমরা প্রতিদিনের ক্লাসে হয়তো 3 ঘন্টার ক্লাসে ম্যাক্সিমাম লেকচার হয় কত, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, তারপরেও কিন্তু 100 লাইনের কাছাকাছি কোড হয়ে যায়, তাই না? 100 লাইনের কাছাকাছি কোড কিন্তু হয়, আস্তে আস্তে করে এর চেয়ে বেশি হবে, হয়তো কম হবে। একটু চিন্তা করেন 8 ঘন্টা যখন কোনো ডেভেলপার কাজ করে কোনো প্রজেক্টে, তারা প্রফেশনাল, তাই না? আমি ধরে নিচ্ছি 8 ঘন্টায় তারা 400 লাইনের কোড লিখে, রাইট? 400 লাইনেরই সে কোড লিখলো, তো 6 মাসের যদি কোনো প্রজেক্ট হয় আর 3 জন ডেভেলপার যদি কাজ করে, তাই মিড লেভেল কোনো একটা প্রজেক্ট, 3 জন ডেভেলপার কাজ করছে, 6 মাসের একটা প্রজেক্ট, সপ্তাহে তারা মাত্র 5 দিন কাজ করে, 2 দিন ছুটি দিয়ে দিলাম, রাইট? সো প্রতিদিন ডেভেলপ হয় কত, 1200 লাইনের কোড, প্রতি সপ্তাহে 6000 লাইনের কোড, আর প্রতি মাসে 24000 লাইনের কোড, আর 6 মাস পর প্রায় 1.5 লাখ লাইনের কোড, তাই না? যদি 1.5 লাখ লাইনের কোডের মধ্যে কোনো একটা লাইন খোঁজাটা কঠিনই, তাই না? যদি অর্গানাইজেশন না থাকে, যদি এটা অর্গানাইজ করা না থাকে, যদি অর্গানাইজ করা থাকে আমাকে হয়তো খুঁজতে হবে, বাট ডিফাইন করা থাকবে যে ওই পার্টটাতে প্রবলেম হচ্ছে। তো মডেলটা কেন ডিফাইন করা হয়েছে? এই যে এলোমেলো যে স্ট্রাকচার, এটাকে বাদ দিয়ে যদি আপনি ওয়েল ডিফাইন কোনো একটা অর্গানাইজ মডেলের মধ্যে আসেন, যেটা শেখানো হয় বা যেটা এক্সিকিউট করা বা যেটা প্র্যাকটিস করা হয়, তাহলে আপনি ওই হিসেবে প্র্যাকটিস করবেন। এবং কেউ যদি অন্য কোনো সেন্টার থেকে অথবা দেশের বাইরে কোথাও থেকে শিখে এসে আমার প্রজেক্টে কাজ করতে চায়, সে পারবে না, কারণ সব জায়গায় মডেল তো সেম, সব জায়গায় রুলস কি একটাই। ওপি বা যদি এমবিসি অথবা যদি কোঅর্ডিনেটরের কথা বলি, ওখানে যখন আমরা কাজ করবো রুলস কি একটাই না? বোঝা যাচ্ছে? তো রুলস মেনে কাজ করলে ওখানে অন্যের কাজ করার স্কোপটা বাড়বে, আর যদি আমি নিজের রুলস দিয়ে কাজ করি, ওখানে অন্যের কাজ করার স্কোপ, যতদিন আমি কাজ করব তত কমে যাবে তার কাজ করার স্কোপ, তাই না? বোঝা যাচ্ছে? তো এখানে নাই, র কোডিং হচ্ছে ডেভেলপারস ডিপেন্ডেন্ট কোডিং বলা হয়, ঠিক আছে? তো এই যে বিষয়টা, যে আমরা যখন রুলস মেনটেন করে আগাবো, তখন কি শেষ পর্যন্ত যাওয়ার চান্স বেড়ে যাবে, তাই না? সফটওয়্যার কমপ্লিট করার চান্সটা ততটাই বেড়ে যাবে, কারণ একটা প্রজেক্ট 6 মাসের প্রজেক্টগুলোকে ছোট প্রজেক্ট ধরা হয় সফটওয়্যার কোম্পানিগুলোতে, 2 বছর 3 বছর 5 বছরেরও প্রজেক্ট হয়, যেখানে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনই ডেভেলপড হয়, কিন্তু হ্যাঁ ছোট ছোট মডিউল দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করতে থাকে, ডালপালা গজাতে থাকে। বোঝা যাচ্ছে? তো ওই প্রজেক্টগুলোতে যদি আমি কোনো মডেল ইমপ্লিমেন্ট না করি, তো ওই প্রজেক্টটা সাকসেসফুলি শেষ করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। দ্যাট মিনস ওই আপনাদের বলেছি কিনা জানি না, র কোডিং যে ফরম্যাট, বিশেষ করে পিএইচপিতে, এবং সাথে যদি অ্যাজাইল থাকে, অ্যাজাইল মেথড যেটা বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা মেথড, যে এটা ক্লায়েন্টের উপর বেস করবে, ক্লায়েন্ট যেভাবে বলবে ডেভেলপারসটা বা টিম সেভাবেই কাজ করবে। তার মানে বস হিসেবে কাজ করছে কে? ক্লায়েন্ট।
সে তার ইচ্ছে মতো ইনপুট দিচ্ছে। সো এখানে আমার কোনো ডকুমেন্টেশন করার স্কোপ নেই, আর আমি যেভাবে করছি এটা কতদিন ঠিক থাকবে সেটা ঠিক রাখাটাও কঠিন, তাই না? আরেকটা মডেল আছে ওয়াটারফল মডেল। এটা মেথড বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড ওয়াটারফল, যেখানে আপনি সবকিছু আগে দিয়ে দেবেন, দেন ডেভেলপমেন্ট শুরু হবে। তো ডেভেলপমেন্ট শুরু করার আগে আপনাকে সব ডাটা উপাত্ত সব দিয়ে দিতে হবে, এরপরে আর কোনো কথা বলতে পারবেন না। সে ধরনের প্রজেক্টের সাকসেস রেটটা অনেক বেশি। বাট ওখানে যদি এই যে ডেভেলপার্স ওরিয়েন্টেড কোডিং বা র কোডিং চলে, তাহলে সাকসেস রেটটা আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি ধরে নিচ্ছি যে আমরা এসআইএল মেথডেই কাজ করি, কারণ আমাদের যত সফটওয়্যার কোম্পানি আছে তারা কি কাস্টমার ওরিয়েন্টেড। খুব কম কোম্পানি আছে যারা ওই ওয়াটারফল মডেলে কাজ করে, ম্যাক্সিমামে কি এসআইএল এতেই কাজ করে, যে ক্লায়েন্ট যা বলবে সেটা মেনে নিয়ে আমাকে কাজ করতে হবে। আমরা যদি ওপি মডেল ফলো করি সেক্ষেত্রে চান্স থেকে যায় যে ডেভেলপার চেঞ্জ হলেও প্রজেক্টটা ঠিকঠাক মতো আগাবে। বা ফ্রেমওয়ার্ক যদি আমরা মেনটেন করি, কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে সাইট ডেভেলপ করার চেষ্টা করি, তাহলে ওই ফ্রেমওয়ার্ক জানা ডেভেলপার যদি আমি হায়ার করতে পারি, তাহলে হয়তো প্রজেক্টটা বেঁচে যাবে। বোঝা যাচ্ছে? আর যখন লাইফ টাইম বেশি কোনো একটা প্রজেক্টের, ওখানে র কোডিং প্যাটার্ন বা ডিরেক্ট ওপি প্যাটার্নও এখন রিস্কি একটা প্যাটার্ন বা মডেলের নাম। ওখানে ফ্রেমওয়ার্ক হচ্ছে সেভ একটা মডেলের নাম, ফ্রেমওয়ার্ক বেস প্রোগ্রামিংটা। তো যেটা বলছিলাম যে প্রজেক্ট কিন্তু ছোট থেকে শুরু করে বড় বড় প্রজেক্ট হয়। 2 বছর 3 বছরেরও ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, যে লাইক 1 বছরে একটা ফেজ যাবে, তারপর 6 মাস পর আরেকটা ফেজ যাবে, 6 মাস পরে আরেকটা ফেজ যাবে, আস্তে আস্তে এটা বড় একটা প্রজেক্টের দিকে যাবে। বোঝা যাচ্ছে? সো যদি শুরুটা যদি অর্গানাইজ না হয়, তাহলে ওটাকে কিন্তু অনেক দূর নিয়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। ওকে, তো বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করেই কিন্তু এই মডেলটা ইমপ্লিমেন্টেড। আর মডেলটা অনেক পুরনো মডেল, 1989 জাভা যখন আসে অর্গানাইজড হয়ে, তখন থেকে কিন্তু এই মডেলটা এস্টাবলিশড। ওকে, তো এই মডেলটা সবার প্রথমে এনেছে জাভা, এরপরে ডটনেট প্ল্যাটফর্মে সবগুলো ল্যাঙ্গুয়েজে কি অবজেক্ট ওরিয়েন্টেড। পিএসপি প্রাথমিকভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না, অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে সে পিএসপি 5 এ এসে। পিএসপি 4 কিন্তু অনেক দিন ছিল, 5 এর পরে 2005 এর পরে 6 এর কাছাকাছি এসে 5 ভার্সনটা ইন্ট্রোডিউস হয় কিন্তু পিএসপি। তখন থেকে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ইমপ্লিমেন্ট করা যায়। এখন অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা অনেক বেশি ম্যাচুরিটি পেয়েছে পিএসপিতে। তো আপনি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করেই কিন্তু ওপি প্রোগ্রামিং করতে পারেন পিএসপিতে, বাট স্ট্রাকচারটা আপনাকে ডেভেলপ করে নিতে হবে। বাট যখন ফ্রেমওয়ার্কে যাবেন, ফ্রেমওয়ার্ক একটা ডিফাইন স্ট্রাকচার তৈরি করেই রেখেছে, যেটা আপনি ইউজ করবেন এবং তাদের রুলসগুলো আপনি মেনটেন করবেন। তো ওপি প্রোগ্রামিং মডেলটা এরকম একটা মডেল যে যেখানে আপনি কাজ করতে যাবেন তাদের একটা ডিফাইন রুলস আছে। দ্যাট মিনস আমি যদি সোসাইটিতে থাকতে চাই, ছোট সোসাইটির রুলস যেভাবে ফলো করি, ঠিক সেভাবে ওই মডেলের কিছু রুলস আছে যেটা আমাকে মেনে চলতে হবে। এবং মেনে চলে প্রোগ্রামিংটাকেই আমাকে, যে প্রোগ্রামিংটা আমি করছি সেটাকেই আমি বলবো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এটা সহজ কথায় বা 1 লাইনে বা 10 লাইনে সংজ্ঞাটা দেওয়ার উপায় নেই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, তাই না? তো যে ডিফাইন্ড রুলস আছে, রুলস মেনে প্রোগ্রামিং করা, অনেক রকমের রুলস আছে এখানে, এটা আমাকে মেনটেন করে চলতে হবে এবং সেই অনুযায়ী কোড স্ট্রাকচার আমাকে লিখতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম ফার্স্ট যে সিনট্যাক্স, মানে প্রোগ্রামিং শুরুই করা যাবে না যদি না আমরা ওই সিনট্যাক্সের মাধ্যমে যাই, সেটা হচ্ছে কি আমাদের ক্লাস। এই যে ক্লাস, ক্লাসটা লেখার রুলস হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস দিয়ে বলি। যদি কোনো একটা ক্লাসের নাম আমি বলি ইউটিলিটি, এটা একটা ক্লাস, তার সামনে একটা কিওয়ার্ড লিখতে হবে ক্লাস, এবং এটা লিখতে হবে ক্যাপিটালাইজ ফরম্যাটে। ঠিক আছে? সো ক্লাস নেম কার্লি ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ। ফাইলের নামটা হবে utility.php, এটা স্ট্যান্ডার্ড, নট রুলস। ওকে, আপনি যখন র প্রোগ্রামিং কোডে থাকবেন পিএসপি কোডিং এ, তখন এই নামটা আর এই নামটা সেম হওয়াটা ম্যান্ডেটরি না, স্ট্যান্ডার্ড সেম হওয়াটা। আর যখন আপনি ফ্রেমওয়ার্কে যাবেন, তখন এই নামটা আর এই নামটা সেম হওয়াটা
ম্যান্ডেটরি রুলস। ঠিক আছে, তো আপাতত যেটা বলে রাখি যে আমাদের ফাইল নেম এবং ক্লাসের নাম সেম হবে। ক্লাসের নাম কিভাবে লিখবো, প্রথমে ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নাম, ক্লাসের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটারে হবে, ক্যাপিটালাইজ বলা হচ্ছে, দেন কার্লি ব্রেস স্টার্ট এন্ড ক্লোজ। এর মধ্যে থাকবে কি মেথড এন্ড প্রপার্টিজ। তাহলে ক্লাসের মধ্যে কি থাকবে, মেথড এন্ড প্রপার্টিজ, লাইক ফাংশন, add, functions of a number of functions, যার ডেফিনেশন গুলো এখানে দেয়া থাকবে। তাহলে ক্লাস কি হোল্ড করবে, নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। প্রপার্টিজ কি, ভেরিয়েবলস, অ্যারেস, অ্যারে ইনডেক্স বা কোন একটা ক্লাসের অবজেক্ট, সবকিছুকে কি বলা হচ্ছে, প্রপার্টিজ। তো ক্লাস কি, মেথড কি মূলত একটা ওয়ে, একটা ফাংশন বা লুপ, এই না মেথড একটা নাম, এটা নরমালি আমরা বলে থাকি কি ফাংশন। প্রোগ্রামিং এর ভাষায় মানে ওপি এর ভাষায় এটাকে বলা হয় কি মেথড। এটা অ্যাকচুয়ালি কি ফাংশনের ডেফিনেশন। এটা স্ট্যান্ডার্ড, বাট যখন আমি ফ্রেমওয়ার্কে যাব তখন ওটা রুলস। সো এই কারণে এটা আমি জোর দিয়েই বলছি এভাবেই লিখতে হবে। ঠিক আছে স্যার, একই ফাইলে দুই তিনটা ক্লাস কল করা যায় না? তাহলে কি স্ট্যান্ডার্ডটা মানা যাবে? মানে প্রত্যেকটা ইউজার ক্লাসের জন্য আলাদা আলাদা ফাইল করা যায়, পিএইচপি তে এক ফাইলে 10টা ক্লাসও লেখা যায়, বাট যখন আমি স্ট্যান্ডার্ড মানতে যাব, ফাইলের নাম আর ক্লাসের নাম সেম, তখন কি 10টা ফাইলই আমাকে করতে হবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড। ক্লাসের মধ্যে কি থাকবে, মেথডস এন্ড প্রপার্টিজ। মেথড কি বলছিলাম, ফাংশনের ডেফিনেশন। আমি বলছিলাম না যে ভিউ কি থাকবে, ভিউ এ প্রোগ্রামিং ডাটাগুলো ইনপুট আকারে আসবে ক্লাসের ফাংশনের কাছে, সে লজিক ইমপ্লিমেন্ট করে প্রসেস করবে এবং রেজাল্ট রিটার্ন করবে কোথায়, ইন্টারফেসে। আমরা যে ফাংশনের ডেফিনেশন দিলাম, ডেফিনেশনের মধ্যে কি কোনো আউটপুট আছে? সে হয়তো রিটার্ন করছে অথবা ইকো করছে, বাট স্ট্রাকচার কে বানিয়েছে, HTML CSS। ওখান থেকে ডাটা ইনপুট আকারে নিয়ে যাচ্ছে কে, ফাংশনের কলিং, আর ডেফিনেশন কি বানাচ্ছে, তার রেজাল্ট। তাই না? তো আপাতত শুনে জেনে রাখি যে ক্লাসের মধ্যে কি থাকবে। ক্লাসের সংজ্ঞাটা আগে বলি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which hold number of methods and properties. লজিক্যাল টেমপ্লেট কেন বলছি, যে আমি যদি আমার ইউআই ইন্টারফেসে টেমপ্লেটের কথা চিন্তা করি, আমরা বেশ কিছু ক্লাস করেছিলাম না, মনে আছে? সিএসএস এ র্যাপার ক্লাস, হেডার র্যাপার, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার, আলাদা আলাদা ক্লাস। তো HTML এর একটা ফাইলের মধ্যে এনে যখন ডিভের মধ্যে আইডি দিয়ে কল করছিলাম, ইন্টারফেসটা হয়ে যাচ্ছিল না, রাইট? প্রত্যেকটা ক্লাস কি দিয়ে হচ্ছিল, ডিফাইন করা কিছু কাজ ছিল, যে আমার এই কাজ কি, লোগোটা এতটুকু হতে হবে, উইথ এতটুকু হাইট, এর ব্যাকগ্রাউন্ড এটা সেটা, ইমেজ হবে, ওটা হবে, সেটা হবে। তো প্রত্যেকটা আউটপুট কে এক্সিকিউট করছিল, এক একটা করে প্রপার্টি এবং তার ভ্যালু, তাই না? এখানেও তাই, এক একটা করে ক্লাস কি হবে, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হবে, মানে প্রজেক্টের একটা লজিক্যাল পার্ট হবে। কয়েকটা লজিক্যাল পার্ট এক জায়গায় করার পর পুরো প্রজেক্টের লজিক্যাল ইন্টারফেসটা তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু দেখা যায় না। ইউজার ইন্টারফেস এটা তো দেখা যায়, বাট লজিক্যাল ইন্টারফেস কি দেখা যাবে? লজিক্যাল ইন্টারফেসের জন্য আলাদা আলাদা ক্লাস হবে, যেমন অ্যাডমিন প্যানেলের জন্য একটা লজিক্যাল ইন্টারফেস ক্লাস, লগইনের জন্য একটা আলাদা লজিক্যাল ইন্টারফেস ক্লাস, ফ্রন্ট এন্ডের জন্য একটা লজিক্যাল ইন্টারফেস রিলেটেড ক্লাস। সেখানে থাকবে কি, মেথড গুলো, ছোট ছোট টাস্ক। মেথড কাকে বলে? ফাংশন। ফাংশনের কাজ কি, টাস্ক এক্সিকিউট করা, তাই না? তো ওই রিলেটেড, অ্যাডমিন রিলেটেড যত টাস্ক থাকবে ফাংশনের মাধ্যমে ডিফাইন করে রাখবো কার মধ্যে, অ্যাডমিন ক্লাসে, তাই না? তাই তো, হ্যাঁ তাই তো। আমি যদি বুকশেলফের মধ্যে আমি সিডি বক্স রাখি, আর সিডি বক্সের ওখানে যদি বই রাখি, তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। আর বইয়ের মধ্যে যদি সিডি, আর সিডির মধ্যে যদি বই রাখি, খুঁজে পাওয়া সবসময় কি দুটো হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তো আমাকে যার জায়গা যেখানে সেখানেই যদি আমি রেখে দেই, তাহলে ওটা খুঁজে পাওয়াটাই সহজ হবে এবং আমার কাজ করাটাও অনেক বেশি ইজি হবে। তো যখনই আমি ক্লাসের কনসেপ্টে যাব, যে লাইক আমার ফাংশনগুলো এখানে ডিফাইন করা আছে, লজিক্যাল পার্ট আমি বলছি কোন একটা প্রজেক্টে, যার মধ্যে থাকবে মেথডস এন্ড প্রপার্টিজ,
প্রপার্টিজ নিয়ে আমি একটু বলি। প্রপার্টিজ কি? একটা ভেরিয়েবল একটা প্রপার্টি হতে পারে, একটা অ্যারে একটা প্রপার্টি হতে পারে। তো প্রপার্টি বলতে যেটাকে বোঝায় যে এই ক্লাসের কোনো একটা কিছু, তাই না? যে আমার প্রপার্টি আমরা কি বলি, আমাদের যদি ফ্যামিলির কথা চিন্তা করি, আমার ফ্যামিলি প্রপার্টি আছে বলি না? হ্যাঁ, প্রপার্টিজ ছোট ছোট প্রপার্টি, তো যেটা ফ্যামিলি মেম্বাররা ইউজ করতে পারে। যে লাইক আমাদের ফ্যামিলিতে একটা মোটর বাইক আছে, একটা কার আছে, সবই কি আমাদের প্রপার্টি না? তো যে কোনো মেম্বারকে এটা ইউজ করতে পারে, পারে তো, ফ্যামিলি মেম্বাররা তো পারেই, তাই না? আব্বা ছাড়া কেউ না কেউ বলছে। যাই হোক, ফ্যামিলি মেম্বাররা কিন্তু এটা ইউজ করতে পারে। সো প্রপার্টি কি? প্রপার্টি একটা ভেরিয়েবল যা মেম্বাররা ইউজ করতে পারবে, যদি সেটা হয় পাবলিক প্রপার্টি। তো এর মধ্যে আরো কিছু বিষয় আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আমি ইনক্যাপসুলেশনের যে বিষয়টা সেটা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। বাট আপাতত বলছি যে যেহেতু এদের সামনে কিছু নেই, আমি ধরে নিচ্ছি সব প্রপার্টি সবার জন্য। মানে আমি কোনো প্রপার্টি লিখি নাই। লাইক একটা ভেরিয়েবল, সেটা একটা প্রপার্টি হতে পারে। লাইক একটা অ্যারে, সেটা একটা ভেরিয়েবল হতে পারে। অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স, সেটা একটা প্রপার্টি হতে পারে। অথবা কোনো একটা ক্লাসের অবজেক্ট। কারণ অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে লাইক কোনো একটা ক্লাসের পারমিশন। যে আমি যদি কাউকে পারমিশন দিয়ে রাখি যে তুমি আমার বাসায় যখন আসবা নক করা দরকার নাই, তাই না? স্ট্রেট চলে আসবে। যে কাউকে কি আমরা সে ধরনের পারমিশন দিব? নো, তাই না? তো পারমিশনটাকে বলা হয় নরমালি অবজেক্ট, ক্লাসের অবজেক্ট। কোনো একটা ক্লাসের অবজেক্টকে বলা হয় ওই ক্লাসের পারমিশন। সো এখানে সে ধরনের কিছু থাকতে পারে। কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। কিন্তু তো ক্লাসের মধ্যে থাকবে নাম্বার অফ মেথডস, দ্যাট মিন্স ফাংশনস, ডেফিনেশন এন্ড ভেরিয়েবল, অ্যারেস, অবজেক্টস অর ভ্যালু। ভ্যালু থাকবে কার মধ্যে? ভেরিয়েবলের মধ্যে। বোঝা যাচ্ছে? তো আমরা একটা ছোট ক্লাস তৈরি করার চেষ্টা করি। যে আজকে ইউটিলিটি একটা ফাইল করেছি না, ইউটিলিটিটাকে একটা ক্লাসে ট্রান্সফার করি। এই যে ইউটিলিটি যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে তিনটা ফাংশন আছে। এই ক্লাসটা মানে ফাইলটাকে আমি ওপেন না রেখে, দ্যাট মিনস আমি যখনই রিকোয়ার করলাম, একটু খেয়াল করেন, আমি যখন রিকোয়ার করলাম আমি পেয়ে গেলাম, তাই না? দ্যাট মিনস আপনি বেসিসে আসলেন এবং আপনি বেসিসে এসে কোনো প্রকার ফর্মালিটিস না মেনটেন করে আপনি স্ট্রেট ক্লাসে এসে বসে গেলেন, টাকা নেই পয়সা নেই, ক্লাস করব, এরকম অবস্থা না? আপনি কোনো পারমিশন নিলেন না, অথবা ক্লাসে ডিরেক্ট ঢুকে বলেন ক্লাস করবো আমি, ঠিক আছে? তো এই অবস্থা এখন আমি লিঙ্ক করেছি, আমি বেসিসে এসেছি, আমি ক্লাস করছি, কোনো ফর্মালিটিস নেই, পারমিশনের কোনো দরকার নেই, ওকে? বাট এটাকে যদি আমি এই যে ইউটিলিটি এখন যদি যে লাইক আবার যদি এরকম মনে হয় যে লাইক ওই যে ইয়েতে কি বলে, ওই যে পার্কগুলোতে যে চেয়ার টেবিলগুলো বসানো থাকে, কারো পারমিশন নিতে হয় বসার জন্য, এটা পাবলিক প্লেস বলে না, ওখানে আমরা বসে যাই। বাট কোনো অফিসে যান বসার জন্য, আগে গিয়ে কি তাদের পারমিশন নিতে হবে, আমি আসবো কিনা, আসার পরে বসবো কিনা, রাইট? এই যে পারমিশনগুলো লাগে, তো এর জন্য এটাকে আমরা যদি ক্লাসের কনসেপ্টের সঙ্গে মেলাই, যে আমি যদি এখানে জাস্ট কানেকশন এস্টাবলিশ করলাম ইউটিলিটিকে আমি যদি এখন ক্লাসের মধ্যে ক্লাসের আন্ডারে করে ফেলি, যে লাইক এভাবে লিখছি ক্লাস ইউটিলিটি, সো মেথডগুলো এখন কার আন্ডারে আসলো? ইউটিলিটি নামে ক্লাসের আন্ডারে চলে আসলো। তো এখন আমরা যদি ওই অ্যানাদার ফাংশন এই ফাইলটা রান করানোর চেষ্টা করি, তো দেখবেন or call to undefined function decrement। তো ডিক্রিমেন্ট ফাংশনটা কল হয়েছে, আমি তো বেসিসে এসেছি বাট আমি ক্লাসে তো ঢুকতে পারলাম, আমার বলছে যে আমার পারমিশন নেই, আমি ইউটিলিটি ক্লাসের সঙ্গে লিঙ্ক, বাট আমি ফাংশনটা
ডেফিনেশন পাচ্ছে না। ডেফিনেশন না পাওয়ার অর্থ কি? আনডিফাইন্ড ফাংশন বলার অর্থ কি? সে ডেফিনেশন খুঁজে পাচ্ছে না, মানে কম্পাইলার স্টাক হয়ে গেছে। কম্পাইলারটা এই ফাইলের ডেফিনেশন, ফাংশনের ডেফিনেশন কোথায় সেটা সে খুঁজে পাচ্ছে না। সে হয়তো ইউটিলিটি ফাইলে এসেছে, কারণ আমি যখন রিকোর ওয়ান্স করেছি সে এখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, রাইট? এর ভেতরে ফাংশনটা ডেফিনেশনের ফাইলের ভেতরে আছে, বাট পারমিশন নেই। আমার বাসায় দরজায় এসে কেউ দাঁড়িয়ে আছে, আমি কি জানবো কে আসছে বা না আসছে? আমাকে নকও করে নাই। নক করবে, পারমিশন দিব, দেন আমার ভেতরে আসবে, লাইক। তো এই যে ক্লাসটা, এটাকে বলা হচ্ছে ক্লাস। আপাতত এই ক্লাসের মধ্যে কি আছে? ফাংশনের ডেফিনেশন আছে। তো এর ফাংশনগুলো যদি আমি এই ভিউ থেকে ইউজ করতে চাই, প্রথমে ফাইলটার সঙ্গে, দ্যাট মিনস ক্লাসটার সঙ্গে লিঙ্ক করতে হবে। দ্বিতীয়ত ওই ক্লাসের পারমিশন আমাকে তৈরি করতে হবে। ক্লাসের পারমিশন কিভাবে তৈরি করছি? দেখেন, প্রথমে আমি ক্লাসের সঙ্গে লিঙ্ক করলাম, দ্বিতীয়ত আমি এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? এই ওবিজে এটা কিন্তু কোনো ভেরিয়েবল না, এটা হচ্ছে পারমিশন বা অবজেক্ট। ওকে, তো অবজেক্ট কাকে বলে একটু বলি। ক্লাসের ইনস্ট্যান্সকে অবজেক্ট বলে। ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। লাইক আপনাদের মানি রিসিপ্টটাকে বলবেন যেন এই ক্লাসের জন্য, এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য অবজেক্ট। আপনাকে একটা পারমিশন দিয়েছে না ক্লাসে ঢোকার জন্য, তাকেই বলা হচ্ছে কি? অবজেক্ট। সো আমি পারমিশনটা নিয়েই ক্লাসে আসবো। ওকে, ক্লাসের ফাংশন কল করব। তো ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। অবজেক্ট কি? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ইনস্ট্যান্স অফ এ ক্লাস or permission of a class is called object. তো এখন আমি যদি ওই ইনস্ট্যান্সটা নিয়ে ফাংশনটা কল করি, লাইক যে ফাংশনগুলো কল করা আছে, এখানে কিন্তু অবজেক্ট সাইন দিতে হবে। এটা অবজেক্ট, বাট অবজেক্ট সাইনের মাধ্যমে পয়েন্ট করতে হবে। দেখেন, আমি অবজেক্ট অ্যারো দেওয়ার সাথে সাথে এই অবজেক্টের এগেইনস্টে আমি এই তিনটা ফাংশনকে কল করতে পারবো, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট এবং সার্চ টেক্সট, মানে আমার ক্লাসের ভিতরে হ্যাঁ যারা থাকবে। সো আমাকে নেটবিনস হেল্প করছে। অবজেক্ট দিয়ে কল করলাম, এখন ফাংশনটা পাই কিনা দেখি। পাচ্ছি, তাই না? তো ক্লাসের ফাংশন আমি পাচ্ছি, তার পারমিশন দিয়ে তার ক্লাসের ফাংশনকে আমি কল করেছি। মানে ভেরি বেসিক একটা কনসেপ্ট আমরা পেলাম যে ক্লাসের ভেতরে যদি কোনো ফাংশন ডেফিনেশন দেয়া থাকে তাহলে ওই ক্লাসটা প্রথমে লিঙ্ক করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে অবজেক্ট তৈরি করতে হবে, দেন অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করতে, তাই না? অবজেক্ট ইউজ করে অ্যারো সাইনটাকে অবজেক্ট সাইন বলা হয় পিএইচপি তে। অবজেক্ট সাইন যদি বলে যে পিএইচপির অবজেক্ট সাইন কোনটা, তখন বলতে হবে যে অ্যারো, সিঙ্গেল অ্যারো, যেটা হাইপেন আর গ্রেটার। অবজেক্ট কি? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। ক্লাস বেসড কেন করব? অর্গানাইজ ভাবে ডেভেলপ করার জন্য, আমরা ওপি প্রোগ্রামিং মডেলটা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলটা ইমপ্লিমেন্ট করার জন্য যদি ক্লাস তৈরি না করি কোনোভাবেই ইমপ্লিমেন্ট করা যাবে না। দ্যাট মিন্স আপনি যদি একটা সোসাইটি বলতে চান, ওখানে যদি কোনো ফ্যামিলি না থাকে সোসাইটি হবে? এক ফ্যামিলি কি একটা সোসাইটি হয়? হয় না তো, না? এলোমেলো অনেক কিছু, ওখানে ফ্যামিলির কোনো অস্তিত্ব নেই, বাট প্রচুর লোকজন আছে। হ্যাঁ,
সমাবেশ বলে, তাই না? সবাই যদি ব্যাচেলর বলেছেন যে ব্যাচেলর, যাই হোক, তো ওখানে কি থাকতে হবে? ফ্যামিলি থাকতে হবে, দ্যাট মিনস ক্লাস থাকতে হবে। দ্যাট মিনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রাণ কি? ক্লাস। ওকে, যদি প্রোগ্রামিং করার সময় যদি কোনো ক্লাস তৈরি না করি, ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ইমপ্লিমেন্ট করাই যাবে না। ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস। দেন ক্লাসের মেথড ইউজ করার জন্য তার অবজেক্ট। তো আমরা কি করলাম? কথা বললাম কিন্তু অনেক, বাট বিষয়টা কিন্তু খুবই ছোট্ট একটা জিনিস শিখলাম, যে ফাংশনগুলোকে একটা সিনট্যাক্সের মধ্যে রাখলাম, ক্লাস সিনট্যাক্সের মধ্যে, এবং যখন ফাংশনের ডেফিনেশন আমি নিতে যাচ্ছি, ওই ফাংশন ক্লাসটার পারমিশন নিয়ে দেন ডেফিনেশনের কাছে আসছি পিএসপির অবজেক্ট সাইনের হেল্প নিয়ে, তাই না? তাহলে আবারও একটু বলি যে এই যে ক্লাসটা ইউটিলিটি ফাইল, এর ভেতরে ক্লাস ইউটিলিটি বলেছি, যার আন্ডারে কিছু ফাংশনের ডেফিনেশন আছে। আমি অ্যানাদার ফাংশন থেকে দুইটা ফাংশন কল করতে চাচ্ছি, একটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, যারা মেম্বার অফ ইউটিলিটি ক্লাস। তো ফার্স্টে আমাকে ইউটিলিটি ক্লাস থেকে লিঙ্ক করতে হচ্ছে, তারপর ইউটিলিটি ক্লাসে অবজেক্ট তৈরি করতে হচ্ছে, দেন অবজেক্টটা নিয়ে আমি তার ফাংশন কল করছি। অবজেক্ট এবং ফাংশনের মাঝে আছে পিএসপি অবজেক্ট সাইন অ্যারো। ঠিক আছে? তার কোনো কোশ্চেন আছে? তো কালকেরটা আরো একটু আপডেট করব ক্লাসের কনসেপ্ট, বেশ কিছু প্র্যাকটিসও আছে। সিনট্যাক্স একটাই, বাট অবজেক্ট ভেরিয়েবল ডিফারেন্ট হতে পারে। হবে তো, যে কোনো কিছু দিলেই হবে। ওকে, নেক্সট ডেতে আমি ইনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স, এই দুটো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। তো আপনারা একটু দেখে আসবেন ইনক্যাপসুলেশনটা কি, ইনহেরিটেন্স। নিউটা কিওয়ার্ড, ফাংশন না। নিউটা হচ্ছে এখানে একটা কিওয়ার্ড। ইউটিলিটি একটা ক্লাসের নাম। ফাংশন সাইনটা অ্যাকচুয়ালি এটাকে তার কনস্ট্রাক্টরকে কল করা বোঝায়। এটা হচ্ছে সিনট্যাক্স, কিভাবে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করবেন, এটা ডিফাইন সিনট্যাক্স। এটাকে ফাংশন বললে ভুল হবে, এটা ক্লাসের একটা কনস্ট্রাক্টর ফাংশন, যেটা বাই ডিফল্ট থাকে ক্লাসের নামে। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আমরা কনস্ট্রাক্টরের কনসেপ্ট এখনো যাচ্ছি না, ওটা ভেজাল হয়ে যাবে এখন। ওকে, প্রপার্টি নাকি ফাংশন? ফাংশন না, এমন লিমিট নেই যে কতগুলো রাখা যাবে। বাট যখন প্রোগ্রামিং করা হয়, একটা ক্লাসের ভেতরে যে নাম্বার অফ কোডের একটা স্ট্যান্ডার্ড আছে, যে আমরা কোনো একটা ফাইলে যখন কোডিং করব, কোডটা বা ক্লাসের মধ্যে যদি নাম্বার অফ কোড 1000 লাইন ক্রস করে, তাহলে নেক্সট যে ফাংশনটা আমি লিখতে যাব, যেটা হয়তো আরেকটা ক্লাস দিয়ে লিখবো, বাট সিমিলার টাইপের ক্লাস নেম হবে এবং হয়তো আমরা ফোল্ডারিং করব। এরকম হয় না যে কোনো একটা ক্লাস এক্সিড করছে লাইক 1000 লাইন অফ কোড। ওকে, এখন এটা একটু বেড়েছে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আরো অনেক বেশি ম্যাচিউরড হয়েছে, ফাস্টার হয়েছে, প্রসেসর বেড়েছে। আমরা এই কনসেপ্টটা বলছি সেই পুরনো, আমরা যখন শিখেছি 2007 এর দিকে। এখন একটা ফাইলে 3000 মতো লাইন অফ কোড লিখা আমরা প্রিফার করি, যে 3000 লাইন পর্যন্ত কোড আপনি লিখতে পারেন একটা করে ক্লাসে। এরও কারেকশন করার জন্য না, তো লাইক ওখানে যখন নাম্বার অফ লাইন বেশি, না নাম্বার অফ ফাংশনসও বেশি, যদি ডকুমেন্টেড করা থাকে দ্যাটস গুড, বাট যদি ডকুমেন্টেড না করা থাকে ফাংশনগুলো খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। একটু স্প্লিট করতে বলা হয়, চাইল্ড ক্লাস তৈরি করতে বলা হয়। যদি আমার ক্লাস অনেক বড় হয়ে যায়, ক্লাসটাকে স্প্লিট করে প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো আপাতত এতটুকু রাখছি আজকের মতো।